আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের সাথে সাক্ষাৎ শেষে জানালেন মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। ভোটারদের বঞ্চনা দূর করতে চান সিইসি নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। এবং চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। আজ এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষ ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের সাথে সৌজন্য সাক্ষাতের সময় মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, দলীয় প্রধানকে বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরে আসবেন এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। আগামী 7 তারিখে তিনি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশাই। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। দ্রুতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট। 31 ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে আগামী 15 দিনের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সরকারের সমালোচনা করেন সংগঠনটির নেতারা। বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাজ চলছে ঘোষণাপত্র নিয়ে, কিন্তু সেটা কত দিনের মধ্যে শেষ হবে তা স্পষ্ট করেননি তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সমসাময়িক বিষয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সরকার যদি নাও পারে পরবর্তীতে রাজনৈতিক সরকার বিচারের বিষয়টিকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এ সময় বিগত 5 মাসে গণমাধ্যমের যে স্বাধীনতা তার নজির এই দেশে আগে কখনো ছিল না বলেও দাবি করেন প্রেস সচিব। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের মামলা তদন্তে পিবিআই সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস
এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ধারণা নয়, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি স্বীকার করেন, বিএনপি এখনও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ তৈরি করতে পারেনি। অন্য আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা এবছরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানান। রিপোর্ট মইনুল আহসানের। 15 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দুপুরে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে পারে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। যে কোনো কৌশল অবলম্বন করে গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে। এ সময় আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে। এর মধ্যে গত 5 মাসে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তিনি। সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 2007 সালের বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কয়েকজন ব্যবসায়ী রাজধানীর গুলশান থানায় 3টি ও ধানমন্ডি থানায় 1টি মামলা করেন। 1.5 যুগেও এসব মামলার বিচার শেষ হয়নি। গেল 23 অক্টোবর চাঁদাবাজির ওই 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি, তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের সেপ্টেম্বরে লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111 ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। অর্থ পাচার, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ কয়েকটি মামলায় দণ্ডিত হন তিনি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেন। তার বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন। আইনজীবীরা বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে মামলার নিষ্পত্তির কোনো সম্পর্ক নেই। তারেক রহমান সাহেব আমাদেরকে, সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন
আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গতানুগতিক পদ্ধতিতে নয়, গতিশীলভাবে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমার সোনার হরিণ চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 4 নির্বাচন কমিশনার। অতীতের নির্বাচনী ব্যবস্থা ও বর্তমান সময়ে জনগণের প্রত্যাশার কথা উঠে আসে তাদের বক্তব্যে। কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার যে ভুল যাতে না হয় সে ব্যাপারে সর্বত্রভাবে সতর্কতা, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান সিইসি। আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন, দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এ সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজাল গুলা বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকার আবারও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে 1.25 লাখ লোকবলকে এই কর্মসূচির আওতায় আনা হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্সের পরামর্শে বিতর্কিত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিদের সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যানরা জানান, ব্যাংকগুলোতে আন্তর্জাতিক নিরীক্ষা সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু পরিচালনা পর্ষদ ও এমডি নয়, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এসব ব্যাংকের অবসায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 51টি স্টল নিয়ে শুরু হলো সুপ্রিম কোর্ট বার আয়োজিত বইমেলা। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে 10 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই মেলা সুপ্রিম কোর্ট বারের মর্যাদা আরও বৃদ্ধি করছে উল্লেখ করে আইনজীবীদের তাদের নিজস্ব উপলব্ধিতে বই লেখার আহ্বান জানান প্রধান বিচারপতি। আইনের বই ছাড়াও গল্প, উপন্যাস সহ বিভিন্ন বই পাওয়া যাবে এই মেলায়। আমার একটা নিবেদন রইবে যে অনেক লেখক তো আছেন নিশ্চয়ই, অনেকের বই এসছে। আশা করি যে আমাদের বারে একটা কালচার কালটিভেট করবে যে আপনারা নিজেরা এখন বই লিখবেন। মাহমুদুল ইসলাম রয়েছেন, প্রবীণ নিয়োগী রয়েছেন, ডক্টর কামাল হোসেন রয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে থেকে আরও আশা করি সামনের বছরগুলোতে জুরিসপ্রুডেন্সের উপরে বই লিখবেন।
প্রশিক্ষণ শেষ করে পুলিশের পোশাকের পরিবর্তে হাতে পেয়েছে অব্যাহতিপত্র। যোগদানের পরিবর্তে অবস্থান নিতে হয়েছে সচিবালয়ের সামনে। অব্যাহতি পাওয়া ৩২১ জন এসআইয়ের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০৩ জন, নারী ৩৭ জন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাপালেও তা অস্বীকার করে চাকুরিতে পূর্ণ বহালের দাবি তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। যারা পরিবারের বোঝা কমানোর স্বপ্ন দেখিয়েছিলেন তারা এখন পরিবারের বোঝা। হতাশা, অনিশ্চয়তা আর ক্ষোভ নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন সদ্য বাদ পড়া এসআই সদস্যরা। আমার কাছে মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো ছিল, কারণ আমি রাস্তায় কখনো বসবো এটা কখনো আমি ভাবি নাই। আমি তো ইউনিফর্ম পরে জয়েন করবো এটা ভাবছি। এতদিন হয়তো বা আমরা স্যালারি পেতাম। আমরা আগে পরিবার চালাতাম, এখন আমরা পরিবারের বোঝা হয়ে গেছি। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা চাই আমাদেরকে দ্রুত পদায়ন করা হোক। ১১২ বছরে পুলিশের ইতিহাসে এরকম নাই যে শৃঙ্খলার কারণে চাকরিচ্যুত করা হয়। এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন ৮২৩ জন, কিন্তু সরকার পরিবর্তনে বদলে যায় অনেকের ভাগ্য। যোগদানের আগ মুহূর্তে বাদ দেয়া হয় ৩২১ জনকে, যার মধ্যে ১০৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, নারী ৩৭ জন। এতে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা ১৭২ জন সংখ্যালঘু ছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আর আমাদেরকে বাদ দিয়েছে ১০৩ জনকে। দেখেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি তো আর হচ্ছে যে আমি তো মেধার জন্য আমার চাকরিটা পেয়েছি। আমার ফিটনেস ছিল, ঠিক ছিল, আমি মেডিকেলে পাশ করছি। ৫৮টা মেয়ের মধ্যে আপনার ৩৭টা মেয়ে বাইরে। তো এটা দেশের জন্য একটা বিরাট, পুরো নারী জাতির জন্য একটা বিরাট প্রশ্ন। কেউ এই ডিফেন্সেও আসতে চাইবে না, যেটা সত্যি কথা। আর আমাদের যে কি অমানসিক ট্রেনিং দেওয়া হয়, কি ধরনের মানসিক শারীরিক পরিশ্রম করানো হয়, একটা মেয়ের শরীরে এটা অ্যাবজর্ব করে না ভাইয়া। আমাদের অ্যাডাপ্টেশন পাওয়ার লো হয়ে যায়, বাট এরপরেও আমরা কিন্তু টিকে ছিলাম সেখানে। ১ বছরের প্রশিক্ষণ শেষ হলেও বাকি ৫-৬ এসআইকেও নিয়োগ দেয়নি সরকার। আতঙ্কে আছেন তারাও। এসব বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। বৈষম্যের বাংলাদেশ কোনো বৈষম্য করা হবে না, যেখানে আমরাই প্রথম বৈষম্যের শিকার হলাম। একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করার পর এখন এই অব্যাহতি পতনের রাস্তায় বসে আছি। আমাদের হচ্ছে পলিটিক্যালি যদি কোনো ধরনের ইনভলভমেন্ট থাকতো সেই ধরনের অভিযোগ হয়তো আনতে পারতো, কিংবা ওইভাবে অন্যভাবে বাদ দিতে পারতো, কিন্তু আমাদেরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটাতে সেই ধরনের অভিযোগে কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না। আমাদের একটাই চাওয়া, আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, যেহেতু আমরা নির্দোষ, আমরা কিছু এরকম কাজ করিনি। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পাওয়া যায়নি। কথা বলতে রাজি হননি স্বরাষ্ট্র সচিবও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী পর্দার নবাব নামে খ্যাত এই কিংবদন্তি শিল্পী। তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফনের কথা রয়েছে। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের চলচ্ছবি দিয়ে চলচ্চিত্র জগতের সূচনা হয় প্রবীর মিত্রের। ১৯৮২ সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, পুত্রবধূ সহ ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান এই শিল্পী। সন্তানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এর সঙ্গে তাপমাত্রা গত ১ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার কথাও জানানো হয় পূর্বাভাসে। আবহাওয়াবিদরা বলছেন ২০১১ সালের পর সবচেয়ে শীতল মাস হতে যাচ্ছে জানুয়ারি। বিবিসি জানিয়েছে ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোকেও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের মতে মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে কিছু কিছু জায়গায় গত ১ দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। এর মধ্যে কানসাস ও ইন্ডিয়ানাতে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে।
46 বছরে পা রাখল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এই উপলক্ষে জাসাস সৌদি আরব শাখা কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদ সহ অনেকে। এ সময় ছায়েদ বক্সকে আহ্বায়ক ও মোহাম্মদ বিদ্যুৎকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট জাসাস তায়েফ প্রাদেশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। পার্টেক্স খেলার খবর। নাজমুল আবেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহার করার পেছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছিলেন, তবে সমস্যার সমাধান হয়েছে বলে জানান বোর্ড সভাপতি। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুর্ব্যবহার করার অভিযোগে বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন বলে বেসরকারি এক টেলিভিশনকে জানান নাজমুল আবেদিন ফাহিম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।